ছেলেটা নিজের গলার কাছে রান্নাঘরে ছুরি রাখা ছিল একদম ধারালো, সেই ধারালো ছুরিটা নিয়ে গলার কাছে ঠিক এইরাম করছে। ছেলেটার কাছে এগিয়ে গিয়ে যেই হাত বাড়িয়ে ছুরিটা নিতে যাবে, মানে কাটতে যাবে ছুরিটা, ছেলেটা কি করেছে, ওই ছুরিটা নিয়ে এক কোপ মায়ের হাতের তালুতে বসিয়ে দিয়েছে। হ্যালো অনন্যা, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। সবার আগে বলো তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, আর আজকে তোমার সাথে আরেকবার আড্ডা দিতে এসে আরো ভালো লাগছে। 2026-এ এটা আমাদের প্রথম আড্ডা। হ্যাঁ। আজকে এমন কিছু আমরা জানতে চলেছি, শুনতে চলেছি, যেটা সত্যি কথা বলতে তুমি যখন আমাকে জানিয়েছো, প্রত্যেকটা ঘটনা না ডিফারেন্ট হয়। এই ঘটনাগুলোর মধ্যে এমন কিছু কিছু অ্যাসপেক্ট রয়েছে, এমন কিছু কিছু আধার রয়েছে যেগুলো একে অপরের সাথে খুব একটা কানেক্টেড নয়, কিন্তু যখন জানতে পারছি পুরো ঘটনাটা শেষ অবধি যখন যাচ্ছে, তখন এমনভাবে সব কিছু একই জায়গায় এসে উপনীত হচ্ছে। সত্যি কথা বলতে এই জায়গাটা খুবই মর্মান্তিক এবং টেরিফিক বলতে পারি আমি। ঘটনাটা কোথাকার? ঘটনাটা হালি শহরের দিককার। এবং কবে হয়েছিল? মোটামুটি আমি ঘটনাটা না আজকে দুটো পর্যায়ে বলবো। যেটা ফার্স্ট ফেজ বলছি সেটা 2025-এই একদম লাস্টের দিকে আমরা প্রত্যক্ষ সাক্ষী ছিলাম, এবং ঘটনাটা জানার সময় আর একটা যে ফেজের কথা বলবো সেটা ওই তোমার 1978-79 ওরকম সালের। ওকে, আমরা তাহলে একদম স্টার্ট করব। একদম শুরু থেকে আমাদের সাথে শেয়ার করো অনন্যা, কি ঘটেছিল। প্রথমেই বলি, তুমি তো জানো যে আমার কলম কলকাতা নামে একটা প্রোডাকশন হাউস রয়েছে, এছাড়া ফেসবুক পেজ এবং একটা মেন প্রোফাইল রয়েছে, ওখানে আমরা নানা ধরনের কাজকর্ম করছি। তো রিসেন্টলি আমরা 2025-এই আর কি সিদ্ধান্ত নিয়েছিলাম যে যদি কিছু অ্যানিমেটেড জিনিসপত্র আনা যায় তাহলে ভালো লাগবে, এবং আছেও আমাদের ওখানে। তো সেই কাজের সূত্রে আমাদের অ্যানিমেটার কয়েকজনের আর কি দরকার পড়ে, যারা আমাদের সাথে টিমে থেকে কাজটা করবে। তো এই কথা হতে হতে আমাদের একজন পুরনো অ্যানিমেটার দাদার সাথে যোগাযোগ হয়। সে রিসেন্টলি বম্বে থেকে তার ফ্যামিলি নিয়ে এসেছে। দাদার সাথে কথা হওয়াকালীন সে জানায় যে কিছুদিনের মধ্যেই আমি হালি শহরের ওদিকে একটা ভাড়া বাড়িতে আর কি উঠছি, তো তখন তোদেরকে আমি ফোন করব, তোদের সাথে আমার ডিটেলসে এই ব্যাপারে কথা হবে। তো দেখতে দেখতে দিনটা চলে আসে। সেদিন স্টুডিওতে আমরা সবাই মিলে বসে আছি, আমাদের কাজ চলছিল। এবার সেই সময় যখন ফোনটা দাদা করে, তখন কাজে আমরা পজ নিই, দাদার সাথে কথা বলবো, এই কাজের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তো দাদা ফোনটা যখন করেছে, ভালো কথা, পেছনে কোনো রকম আওয়াজ নেই, শান্ত নিরিবিলি একটা পরিবেশ, ঠিক আছে। এবার ওই দাদার সাথে কথা চলাকালীন আমাদের একজন টিম মেম্বার আমাকে সমানে ফিসফিস করে বলছে যে ব্যাকগ্রাউন্ডে, দাদার ওই পাশের ব্যাকগ্রাউন্ড থেকে একটা খিলখিল টাইপের হাসির আওয়াজ শুনতে পাচ্ছিস? তো আমি বললাম, যা, এরকম ভুলভাল বলিস না, কোনো শব্দই কিন্তু আসছে না। আমি কিন্তু কিচ্ছু শুনতে পাইনি। ও কিন্তু সিরিয়াস মুখে সমানে এই কথাটা বলে চলেছে। ফোন কি স্পিকারে ছিল? স্পিকারে ছিল, লাউড স্পিকারে, যেহেতু সবাই মিলে কথা বলবো তাই লাউড স্পিকারে দেয়া। তো ও কিন্তু আমাকে সমানে এই কথাটা বলে চলেছে, একটু ভালো করে শোন। আমি কিন্তু বিশ্বাস করো কিচ্ছুই শুনতে পাচ্ছি না, দাদার নর্মাল ভয়েস যেরকম কথা বলে আর কি ওরকমই আসছে। তা দাদা আমাকে তখন বলছে যে তোর তো পডকাস্টগুলো দেখছি, শুনছি, বেশ ভালো লাগছে। তো আমি বললাম, তুমি তো আবার ভূতে ভয় পাও, কারণ আগে থেকে যেহেতু দাদাকে আমরা চিনি তাই আমি জানি দাদার নেচারটা, দাদা ভূতে ভয় পায়। এবার যে খিলখিল আওয়াজ, মানে হাসির আওয়াজ শুনতে পাচ্ছিল, সে বলছে দাদা খুব সাবধান। সে কিন্তু ইয়ার্কির মতোই বলেছে, দাদা খুব সাবধান, ভূত নিয়ে প্রসঙ্গ তুলছো, দেখো আবার কিছু চাপে না পড়ো, এই কথাটা কিন্তু বলেছে। এবার দাদা বলছে, না না, আমার এখন কোনো ভয় টয় লাগবে না, আর আমি এখন অত ভূতে ভয় পাই না। দিয়ে আমাকে জিজ্ঞাসা করছে যে কবে আবার পডকাস্ট আসবে, এইসব জিজ্ঞাসা করছে, ঠিক আছে। এবার যে ওই খিলখিল হাসির আওয়াজটা শুনছিল, সে এবার আমাকে কানে কানে ফিসফিস করে বলছে, একটা বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছিস? বাচ্চার কান্না। ওকে। আমি কিন্তু কিছুই শুনতে পাচ্ছি না, আমি নর্মাল দাদার সাথে যেরকম কথা হচ্ছে। এবার আমি না পেরে জিজ্ঞাসা করেছি, দাদা তোমার কি ব্যাকগ্রাউন্ডে কেউ, তোমার ছেলে আছে দাদার একটা, ওই তোমার 4-5 বছরের ছেলে কাঁদছে? বলছে না তো। আমি বললাম, হাসছে? বলছে না তো, ও তো নেই এখানে, ও তো অন্য ঘরে রয়েছে। ঘরে একা দাদা রয়েছে, আমাদের সাথে কথা বলছে, ছেলে কিন্তু ওই ঘরে নেই, ঠিক আছে। এবার একটু বাদে হঠাৎ করে দাদা বলে, যা, এরকম একটা আওয়াজ করে উঠলো। এবার আমরা বললাম, কি হয়েছে দাদা? বলছে কারেন্ট চলে গেল।
এইবার আমি ইয়ার্কি মেরে বলেছি, এই রে তুমি ভূতের কথা বলছিলে, ওর জন্য কি কারেন্ট চলে গেল? তখন বলছে এইসব বলিস না, এখানে কারেন্ট সচরাচর যায় না, কেন জানি না এরকম আজকে চলে গেল, দাঁড়া আমি দেখছি, বৌদিকে বলি। এইবার বৌদিকে বলি কথাটা বলেছে, এই সময় বৌদিরই আওয়াজ এসছে, চিৎকার আওয়াজ, মানে চিৎকার করার মতো একটা আওয়াজ এসছে, এই শোনো তাড়াতাড়ি এসো, মানে এরকম একটা ব্যতিব্যস্ত আওয়াজ, ঠিক আছে, টোনটা আমি ঠিক করতে পারলাম না, যাই হোক, মানে খুব কেউ যদি আর কি তাড়াহুড়োয় থাকে, বিশাল কিছু একটা চোখের সামনে দেখে, এইরকম একটা টোন। এবার দাদা বলছে দাঁড়া আমি তোদেরকে এসে ফোন করছি, দেখি কি হয়েছে, মনে হয় কোনো সমস্যা হয়েছে, বলে ফোনটা কেটে দিয়ে চলে গেছে। আমরা আবার আমাদের মতো কাজ করছি, আমাদের তো ওইদিকে কি হয়েছে না হয়েছে অত কিছু মাথাও আর দিইনি। কিন্তু আমার টিম মেম্বার বলছে ভাই আমি কিন্তু স্পষ্ট শুনেছি হাসির আওয়াজ, কান্নার আওয়াজ। এবার আমি বললাম তুই কি কন্টেন্ট আবার এখানে ক্রিয়েট করবি নাকি, আবার এসব দিস না, একেই আমি তেনাদের দেখা পাই, ফিল করতে পারি, প্লিজ আর আমাকে এসবের মধ্যে জড়াস না। তোমরা খিল্লি নিচ্ছিলে বেসিক্যালি? একদম খিল্লি নিচ্ছিলাম। 2-3 ঘন্টা কেটে গেছে, কিন্তু আমাদের একদম সেই টানা কাজ চলছে। 2-3 ঘন্টা পরে দাদা রিং ব্যাক করেছে। আচ্ছা আচ্ছা। এবার দাদা রিং ব্যাক করেছে, আমরা বুঝতেও পারিনি সত্যি সত্যি দাদা রিং ব্যাক করবে, ঠিক আছে। দাদা রিং ব্যাক করে আমরা এরকম ফোনটা ধরেছি, দাদার গলাটা খুব উদ্বিগ্ন লাগছে। ওকে। তা বলছে জানিস তখন কি হয়েছিল, কারেন্টটা যে চলে গেল? তখন আমরা বললাম কি হয়েছিল দাদা? তখন বলছে আর বলিস না, আমার যে ছোট্ট ছেলেটা, তোদেরকে তো বললাম যে ছেলে আমার আশেপাশে নেই, তোদের বৌদিও অন্য ঘরে কাজ করছিল, একটু বাদে বৌদি রান্নাঘরে গিয়ে দেখছে যে ছেলেটা, ওইটুকুনি একটা বাচ্চা ছেলে, ছেলেটা নিজের গলার কাছে রান্নাঘরে ছুরি রাখা ছিল একদম ধারালো, সেই ধারালো ছুরিটা নিয়ে গলার কাছে ঠিক এইরাম করছে, যেন মনে হচ্ছে ওই ছুরিটা দিয়ে নিজেই নিজের গলাটা কেটে দেবে, এরকম ব্যাপার, ঠিক আছে। খুবই সিরিয়াস ব্যাপার এটা একদম। আর আমরা ওই যে শুনতেও পেলাম বৌদি বিশাল জোরে একটা চিৎকার করলো ব্যতিব্যস্ত হয়ে। এবার তখন আমরা বললাম ওই জন্যই বৌদি চিৎকার করছিল? বললো এখনো তো পুরো ঘটনাটা শুনিসনি, শোন কি হয়েছে। এবার আমরা বললাম এটা তো মারাত্মক ঘটনা, অলরেডি একটা শুনছি, এর পরেও আরও কিছু আছে। বলছে হ্যাঁ শোন কি হয়েছে। এবার বৌদি ওটা দেখে হতভম্ব হয়ে গেছে, বুঝতে পারছে না কি করবে, কারণ ওইটুকুনি একটা বয়সের বাচ্চা, তার কিন্তু ওইরাম ছুরি নিয়ে গলার কাছে এরাম করাটা একটা অস্বাভাবিক ব্যাপার, খুবই অস্বাভাবিক। এবার বৌদি ভয়ে ভয়ে এক পা করে ছেলেটার কাছে নাকি এগিয়ে গিয়েছে। ছেলেটার কাছে এগিয়ে গিয়ে যেই হাত বাড়িয়ে ছুরিটা নিতে যাবে, মানে কাটতে যাবে ছুরিটা, ছেলেটা কি করেছে, ওই ছুরিটা নিয়ে এক কোপ মায়ের হাতের তালুতে বসিয়ে দিয়েছে, আর ঝরঝরিয়ে রক্ত পড়ছে। বৌদি তখন দাদাকে ডেকেছে, যে আমরা যখন ওই আওয়াজটা শুনলাম আর কি, দাদা ফোনটা কেটে দিল। বলছে আমি দেখছি আমার ওই ছোট্ট ছেলে, মানে আমি তো দেখিনি ছুরির কোপটাও বসাচ্ছে, আমি তখন তোদের সাথে কথা বলছিলাম, বৌদির আওয়াজ শুনে যখন রান্নাঘরে গিয়েছি, দেখছি ওইটুকুনি বাচ্চা একটা ছোট্ট ছেলে জিভটা ঠিক এরম করে লক করে যেরকম ভাবে, ওইরকম জিভটা বার করে, যেন এইরকম মনে হচ্ছে যে রক্তটা পড়ছে, যে মানে ঝরঝরিয়ে, হ্যাঁ সেটা ও চেটে খাবে, এরকম একটা ব্যাপার, এরকম একটা ভঙ্গিমাতে যাচ্ছে কি ওইটুকুনি একটা বাচ্চা ছেলে। আচ্ছা। এবার ওকে যখন ধমক দিয়ে দাদা আর কি করেছে, ধরেছে নিজের 2 হাতের মধ্যে, তখন বাচ্চা ছেলেটা মানে পুরো কেঁদে উঠেছে, যেন ও নিজের মধ্যে এতক্ষণ ছিলই না। তারপরে এই দাদা বৌদির যা যা করানোর সমস্ত ডাক্তারখানায় নিয়ে গেছে, যা যা করানোর সমস্ত কিছু করিয়েছে। তা সেই সব কাজকর্ম করতে করতে 2 থেকে 3 ঘন্টা মতো সময় লাগলো, বাড়ির পরিস্থিতি থিতু হলো, তারপর দাদা আমাদেরকে ফোন করে এই ঘটনাটা জানাচ্ছে। আচ্ছা আচ্ছা। এবার আমাদের শুনেই একটু কিরাম লেগেছিল, কারণ একটা বাচ্চা ছেলে ওই রকম ছুরি ধরেছে গলার কাছে, মাকে হাতে কোপ দিয়েছে, আবার রক্তর দিকে ওরম ভাবে জিভ বার করে এগিয়ে আসছে, এরকম একটা মানে সাপের মতো, পুরো একদম সাপের মতো খানিকটা, ওই জিভ বার করে ওরম লক করে। তো আমরা কিন্তু কিছু আর বলিনি, কারণ দেখো আমরা তো কোনো ইনভেস্টিগেটর না, বা এখানে কিন্তু অস্বাভাবিক জাস্ট ঘটনাটা শুনছি, নিজের চোখে দেখিও নি। তো এখানে আগবাড়ি ওইরম দুম করে কিছু বলাটাও যাবে না, যতক্ষণ না তারা আমাদেরকে বলছে কিছু।